This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একজন হকার ভারতের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থার মালিক, কিন্তু মালিক হয়েও তিনি ছিলেন কর্মী। তাই তো নিজেকে ডিরেক্টর নয়, বলতেন ম্যানেজিং ওয়ার্কার। দেখেছেন জমিদারি পরিবারের বিলাসবহুল জীবন, দেখেছেন অর্থাভাবও, ভাগ্যের ফের বলুন আর সাফল্য। একাংশের ভারতবাসীর কাছে সুব্রত রায় ভগবান তুল্য, আর একটা বড় অংশের কাছে তিনি চোর। আর আইন মহলে সুব্রত রায় এই ভারতের সবচেয়ে বড় হাই প্রোফাইল কেস, যার একটা বিজ্ঞাপনের কারণে হওয়া পতন সবাই দেখেছে, কিন্তু উত্থান, সেই নিয়েই আলোচনা করব আজকের দ্য ব্রিফিং রুমের সঙ্গে আমি অভ্র। ইংরেজিতে একটি কথা রয়েছে, দ্য ওয়ার্ল্ড রিমেম্বার্স দ্য ফার্স্ট, অর্থাৎ এই বিশ্ব প্রথম মানুষ বা প্রথম হওয়া ব্যক্তিটাকেই মনে রাখে, দ্বিতীয় বা তৃতীয়রা সেই আলোয় আসতে পারেন না। আর প্রথম হওয়ার এই দৌড়টা নিজের মধ্যে সবসময় বজায় রেখেছিলেন সুব্রত রায়। তাই তো নিজের দুই ছেলের বিয়েতে খরচের বাহার দেখিয়ে তিনি অবাক করে দিয়েছিলেন গোটা বিশ্ববাসীকে। সেই বিয়েতে কয়েক রাতে মোট 552 কোটি টাকা খরচ করেছিলেন সুব্রত রায়। যাই হোক, একদম প্রথম থেকে শুরু করা যাক। প্রাইভেট জেটে চড়া সুব্রত রায় কাহিনীর শুরুটা হোক একদম গ্রাম বাংলার ছেলে সুব্রত রায়কে দিয়ে। 1948 সাল, ভারত তখন স্বাধীন হয়ে গিয়ে কেটে গিয়েছে 1 বছর। একটা বড় অংশের মানুষ শিকড়হীন হয়ে নতুন আস্তানা খুঁজছে, দেখছেন নতুন করে বাঁচার স্বপ্ন। এদের মধ্যে কিন্তু একজন ছিল সুধীর চন্দ্র রায়। কে তিনি হচ্ছেন এই সুব্রত রায়ের বাবা। ঢাকার জমিদার পরিবারে সুখ ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল এপার বাংলায়। তারপর সেখান থেকে তিনি সরাসরি চলে গিয়েছিলেন বিহারে। ওই বছরই জন্ম হয়েছিল সুব্রত রায়ের। ঠিকানা বিহারের আরারিয়া জেলা। ছেলে একটু বড় হতেই পড়াশোনার জন্য বাবা তাকে পাঠিয়ে দিয়েছিলেন কলকাতায়। নিজে পড়ে থেকেছিলেন ওই উত্তরপ্রদেশেই। সুব্রত রায়ের স্কুল জীবন কেটেছিল আমাদের এই শহর কলকাতায়। এখানে হলি চাইল্ড স্কুলে নিজের পড়াশোনা শেষ করার পর তিনি আবার বাবার কাছে ফিরে গিয়েছিলেন উত্তরপ্রদেশে। ততদিন সুব্রতর বাবা সেখানে একটি কারখানায় কাজ করে বাকি পরিবারকেও টেনে নিয়ে চলে এসেছিলেন। অগত্যা সুব্রত রায়কেও ফিরে যেতে হয়েছিল পরিবারের কাছে। ঢাকা থেকে বাংলা, তারপর সোজা বিহার, এবং সবশেষে স্থায়ী ঠিকানা হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুর। সেখানকারই একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নিজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করলেন সুব্রত। এতটা সুব্রত রায়ের জীবনের গল্পটা ছিল আর 5 জনের মতোই। কলেজের পড়ার সময় থেকেই চাকরি পাওয়ার স্বপ্ন তিনি দেখেছিলেন, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন যেরকম হয়, কিন্তু তেমনটা কিন্তু সুব্রত রায়ের ভাগ্যে হয়তো লেখা ছিল না। এরপর যেন গোটা ব্যাপারটাই পুরোপুরিভাবে উল্টে পাল্টে যায়, আর আগামী কয়েক দশকের জন্য সুব্রত রায়কে তার ভাগ্য যেন অমর করে দিয়ে চলে যায়। কলেজ শেষ হওয়ার আগেই হঠাৎ করে যেন আশ্রয় হারিয়ে ফেললেন সুব্রত রায়। এই আশ্রয়ে ছিলেন তার বাবা, পরিবারের একমাত্র উপার্জনকারী। বড় ছেলে হওয়ার কারণে সাধারণভাবেই বাবা চলে যাওয়ার পর পরিবারের গোটা দায়িত্ব পড়েছিল সুব্রতর ওপর। সুতরাং চাকরি খোঁজার বিলাসিতা তাকে ছাড়তেই হলো। খুলে ফেললেন নিজের ব্যবসা। সংস্থার নাম দিলেন জয়া প্রোডাক্টস। পাঁপড়, নিমকি এই ধরনের খাবার প্যাকেটে ভরে নিজের বাবার রেখে যাওয়া স্কুটার চেপেই তিনি বিক্রি করতেন বিহার তথা উত্তরপ্রদেশ জুড়ে। কিন্তু ব্যবসা খুললেও তা যে খুব একটা চলতো এমন নয়। আয় হচ্ছিল, কিন্তু তা দিয়ে গোটা জীবন চালানো যাবে এরকমটা একেবারেই নয়। এইসব করতে করতেই সুব্রত রায় পা দিয়ে দিয়েছিলেন 30 বছর বয়সে। বিয়ে হয়ে গিয়েছে, স্ত্রীর দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সব কিছু নিয়ে তিনি একেবারে জর্জরিত। 1978 সাল, নিজের স্ত্রীর বুদ্ধিতেই নতুন একটি ব্যবসা শুরু করলেন সুব্রত রায়। নাম দিলেন সাহারা ইন্ডিয়া পরিবার। উত্তরপ্রদেশের একেবারে গ্রামের মানুষ সুব্রত রায় দেখেছিলেন দিনমজুর শ্রেণীর মানুষদের সঞ্চয় বলে কিছু হয় না, যা আয় তাই ব্যয়। আর এই শ্রেণীটাই হয়ে উঠল সুব্রত রায়ের কাছে টার্গেট অডিয়েন্স। ধীরে ধীরে নানা জায়গায় ঘুরে ঘুরে সুব্রত রায় দিনমজুরদের থেকেই তাদের আয়ের একটা ছোট্ট অংশ নিলেন বিনিয়োগ হিসেবে। প্রথমে মানুষ এগিয়ে না এলেও যা হয় আর কি, সময়ের সঙ্গে লোকের মুখে মুখে শুনে সবাই সেই সাহারায় বিনিয়োগ করা শুরু করে। কিছু সময়ের ব্যবধানে বিনিয়োগকারীরাও সুদ সমেত মোটা টাকা পেতে শুরু করলো। এই থেকে শুরু হয় সাহারার পথ চলা। প্রথম মাসে 48 জন বিনিয়োগকারীকে জোগাড় করেছিলেন সুব্রত রায়। পরবর্তীতে যা পরিণত হয়েছিল কয়েক কোটি বিনিয়োগকারীতে। 1987 সালে সাহারা ইন্ডিয়া পরিবারের ম্যানেজিং ওয়ার্কার পদে বসলেন সুব্রত রায়। মাথায় রাখবেন, ডিরেক্টর নয়, ওয়ার্কার। তিনি যে আর সকলের মতো তা বোঝাতেই ছিল এই পদ। এই বছর থেকেই নিয়োগ শুরু করে সাহারা। ঘরে ঘরে তৈরি হচ্ছিল সাহারার এজেন্ট।
প্রথমে কিছু টাকার বিনিময়ে তাদের সাহারার কোনো প্রকল্পে বিনিয়োগ করতে হতো, তারপরেই মিলে যেত এজেন্ট পদ। এবার সেই এজেন্ট পরিচয়ে আরও মানুষকে বিনিয়োগ করাতে পারলেই থাকতো মোটা টাকা কমিশন। একটা সময় পর সাহারা পরিবার এতটাই বড় হয়ে গিয়েছিল যে দেশে ভারতীয় রেলের পর সবচেয়ে বেশি কর্মসংস্থান যোগানোর সংস্থার তালিকায় চলে গিয়েছিল তাদের নাম। সাহারারই রঙিন সময় প্রায় সবাই জানে। একজনের বিনিয়োগ করা টাকা অন্যজনের হাতে তুলে বছর বছর নিজেকে দেশের বাজারে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল তারা। কিন্তু এই পতন কিভাবে হলো? আরও ব্যবসা শুরু করা, নাকি বিশ্বজুড়ে নিজের পরিচিতি ছড়িয়ে দেওয়া, নাকি একটা খবরের কাগজে বিজ্ঞাপন? ভাবছেন নিশ্চয়ই, বিজ্ঞাপন কীভাবে পতনের কারণ হতে পারে? 1996 সাল সাহারার রকেটের গতি নজরে এলো লখনৌয়ের আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রসেনজিৎ সিংয়ের। সাহারায় কারা বিনিয়োগ করে, হাই প্রোফাইল কতজন রয়েছেন, এমনকি বেশ কিছু ভিআইপিদের নাম উল্লেখ করে তাদের বিনিয়োগ সম্পর্কে জানতে চান ওই আয়কর কর্তা। সাহারা জানায়নি, উল্টে চিঠি আসার পরদিন গোটা দেশের বিভিন্ন সংবাদপত্রে একটা বিজ্ঞাপন ছাপায় তারা, যে বিজ্ঞাপনে সেই ভিআইপিদের কথা উল্লেখ করে সাহারা। তারাও যে সাহারাতেই বিনিয়োগ করেছে সেই কথাটাই লেখে সুব্রতর সংস্থা। এরপর ওই আয়কর কর্তার ট্রান্সফার হয়ে যায় আর সাহারাও চলতে থাকে নিজের গতিতে। কিন্তু এই একটা ঘটনায় সাহারাকে গিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি করে দিয়েছিল। সুব্রত রায়ের নেটওয়ার্ক, দেশ বিদেশের খ্যাতনামা ব্যক্তিদের সঙ্গে তার ওঠা বসা, হাজার হাজার একর জমি কিনে তাতে সাহারার নামে শহর তৈরির ঘোষণা, ভারতীয় ক্রিকেট টিমে বছরের পর বছর স্পন্সর, সবই যেন কিছু প্রশ্ন রেখে গিয়েছিল। একাংশ মনে করে সুব্রত রায়ের এই সাম্রাজ্য পতনের নেপথ্যে আরও দুটি কারণ রয়েছে। এক, 2005 সালে সাহারার নেওয়া একটা নিজস্ব সিদ্ধান্ত, এবং দুই, 2010 সালে ন্যাশনাল হাউজিং ব্যাংকের কাছে যাওয়া একটা চিঠি। প্রথমে 2005 সালের কথাটা বলি। এই বছর সাহারা হঠাৎ করেই তাদের মধ্যস্থতাকারী বা এজেন্টদের সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল। প্রকল্পে বিনিয়োগকারীদের তারা জানিয়ে দিল আর এজেন্টদেরকে টাকা দেবেন না, বরং নিজেরা গিয়েই অফিসে প্রকল্পের টাকা জমা দেবেন। কিন্তু বহু মানুষই তা পারলেন না, ফলত বিনিয়োগ খেলাপির অভিযোগে তাদের টাকা বাজেয়াপ্ত করলো সাহারা। ক্ষোভ চলল মানুষের মনে, কমতে শুরু করলো বিনিয়োগ। কিন্তু গতি থামালেন না সুব্রত। কিনলেন বিমান, তৈরি করলেন নিজের হোয়াইট হাউস, এমনকি 10,000 একর জমির ওপর একটি আধুনিক শহর তৈরির কাজেও নামলেন তারা। আরেকটি ঘটনা ঘটে 2010 সালে। দেশের ন্যাশনাল হাউজিং ব্যাংকে চিঠি পাঠালেন পুনের এক যুবক। তিনি দাবি করলেন হাউজিং বন্ড ব্যবহার করে সুব্রত রায় বড় কোনো গড়মিল করছেন। ন্যাশনাল হাউজিং ব্যাংক সেই চিঠি আবার পাঠিয়ে দেয় সেবির কাছে, মানে যারা ওই শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। এরপরে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার নজরে চলে আসে সুব্রত রায়, অর্থাৎ এবার তিনি প্রথমবার পড়লেন র্যাডারে। কিন্তু সেবির সঙ্গে সাহারার সমস্যাটা ঠিক কোথায় হয়েছিল? অভিযোগ, সাহারা ওয়েব সিটি পদ্ধতিতে বিনিয়োগকারীদের থেকে টাকা তুলেছেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ওয়েব সিটি মাধ্যমে টাকা তোলার যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী একটি সংস্থায় মাত্র 50 জন বিনিয়োগকারী বিনিয়োগ করতে পারবেন। এই সংখ্যা তার বেশি হলে ওই সংস্থাকে নিজেদের পাবলিকলি এনলিস্টেড করতে হবে, অর্থাৎ শেয়ার বাজারে নিয়ে আসতে হবে নিজেদের সংস্থাকে, যা সাহারা শ্রী সুব্রত রায় চাননি। কারণ সেবির কাছে দ্বারস্থ হওয়া মানে সংস্থার সমস্ত নথিপত্র একেবারে মেলে ধরা, যা হয়তো তার জন্য চাপেরই ছিল এবং সেটা তিনি বুঝতেন। কিন্তু তারপরেও নিজেদের অন্য একটি সংস্থা সাহারা প্রাইম সিটিকে তিনি শেয়ার বাজারে এনলিস্ট করতে চেয়েছিলেন। সেবির কাছেও সেই সূত্র ধরেই দ্বারস্থ হন সাহারা শ্রী, যার মাধ্যমে প্রথম বেরিয়ে আসে এই ওয়েব সিটি দুর্নীতির কথা। তিনি সাহারা প্রাইম সিটির মাধ্যম দিয়েও তা লুকোতে পারেননি। পরবর্তীতে এই একটা ঘটনায় গোটা দেশের সামনে মেলে ধরেছিল সাহারার পাহাড় প্রমাণ দুর্নীতির কথা, যেখানে হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকেও। সাহারা স্ত্রীকে মানুষের 25,000 কোটি টাকা ফেরত দিতে বলা হয়, কিন্তু তারা পারেনি। অবশেষে 2014 সালে জেল এবং 2023 সালে মৃত্যু। সাহারার লুকোনো অধ্যায় যেন নিজের সঙ্গেই নিয়ে চলে যান সুব্রত রায়। গত শনিবার নতুন করে সুব্রত রায় পরিবারের সদস্য সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। কলকাতার পিএমএলএ আদালতে এই চার্জশিট দাখিল করে তদন্তকারীরা। কিন্তু তদন্ত কি নতুন করে গতি পাবে? সুব্রতর 2 ছেলের ঠিকানা কেউ জানে না। সাধারণের টাকা কোথায় গেল তা কি আর জানা যাবে? আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।